integration program of Fall 2015. We are much more vocal. He said that it's very important that budgets and we all pretty much know. হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউলাভ টিভির পর্দায় নিয়মিত আয়োজন ক্যাম্পাস ট্যালেন্টের। আজকে আমি বুশরা বিনতে বাতেন। আজকে রয়েছে একদম শুরুতে তো আমি আমার অনুপ্রেরণা ছিলাম। আর 2009 থেকে আমি ডিএসএলআর ফটোগ্রাফি করছি। ধরা ছাড়া এভাবে সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমা পরে এটা কিন্তু বলতাম যে নাই খাবো। কোনো একটা সিনেমা হলে টিকিট বিক্রি করব, তাও আমি ফিল্ম ছাড়বো না। সব দিয়ে বললো সব জানি। ওইটাও ভিডিও স্বাগত। ভালো থাকতেই হয়, ভালোই আছি। Integration program of Fall 2015. We are much more vocal. he said that it's very important that budgets and we all pretty much know. জলজ প্রাণী উৎপাদন ও সংরক্ষণে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি। ইউল্যাবের অনুষ্ঠানে বক্তারা I think is highlighted really well. ইউল্যাবে হলো পদ্মপাতার জল চলচ্চিত্রের প্রিমিয়ার। দর্শক অনেক মজা পাবে ছবিটা দেখে। পয়লা বৈশাখে যৌন নিপীড়নের প্রতিবাদে ইউল্যাবের মানববন্ধন অনুষ্ঠিত হলো। সাবেক ইউল্যাবিয়ানদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগির অনুষ্ঠান, শেয়ারিং এক্সপেরিয়েন্স। শুভেচ্ছা, আমন্ত্রণ ইউল্যাব টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাহরিয়া ফারজানা এবং আমি মুস্তাকিম বিলাসা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর।
জলজ প্রাণী উৎপাদনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন গবেষক সহ বিশিষ্টজনেরা। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব এবং জেন্ডার অ্যান্ড ওয়াটার অ্যালায়েন্স GWA এর যৌথ উদ্যোগে জেন্ডার ইন অ্যাকুয়াকালচার সেমিনারের বিস্তারিত জানাচ্ছেন আলভি হোসেন। Sustainability as one of our core values. This has been from the start, even before I joined. বিশিষ্টজনদের অংশগ্রহণে সেমিনারে বিভিন্ন খাতের মতো জলজ প্রাণী উৎপাদনে নারীদের অবদানের উপর আলোচনা। This century Bangladesh will become a very difficult place to live because of climate change, sea level rise, etc. So ল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমানের সভাপতিত্বে সূচনা বক্তৃতা করেন নেদারল্যান্ডস দূতাবাসের পানি গবেষণা বিষয়ক উপদেষ্টা মাইকেল স্লোটেন। Role that women have in Bangladesh and often not recognized, their contribution I think is highlighted really well in this report. গবেষণা দলের পক্ষ থেকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার নারীদের ওপর করা গবেষণার নানা দিক তুলে ধরেন ইউল্যাবের CSDর অধ্যাপক ডক্টর হামিদুল হক। I think in all over the Bangladesh similar case, but in this area we found it is deeply established. বিশেষজ্ঞ হিসেবে মন্তব্য করেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ এবং এশিয়া অফিসের AIN বিজ্ঞানী ডক্টর মঞ্জুরুল করিম, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেন্ডার ম্যানেজার মিসেস রেমোনা রিডলফি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশ বায়োলজি এবং জেনেটিক বিভাগের অধ্যাপক ডক্টর মোস্তফা AR হোসাইন এবং জেন্ডার অ্যান্ড ওয়াটার অ্যালায়েন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর জোক মুইলজক। বিশেষজ্ঞদের ইউল্যাবের পক্ষে সম্মাননা প্রদান করেন ইউল্যাবের বোর্ড অফ ট্রাস্টির সদস্য জুডিথা অলমাখার এবং ভিসি প্রফেসর ইমরান রহমান। সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী কথা রাখেন ইউল্যাবের বোর্ড অফ ট্রাস্টির সদস্য জুডিথা অলমাখার। And the women who were the informants, the men and women of the households who gave their time to talk to us and help us with this. ইউল্যাবের ভিসি প্রফেসর ইমরান রহমান গবেষণা প্রতিবেদন এবং সেমিনার নিয়ে তার সন্তুষ্টির কথা জানান। Of course, I'm also very thankful to the donor communities and the NGO collaborators who were. আলভি হোসেন, ইউল্যাব টিভি, ঢাকা। পরিচালক তন্ময় তানসিন পরিচালিত চলচ্চিত্র পদ্মপাতার জল এর গল্প এর শিল্পী কলাকুশলীদের অভিজ্ঞতার কথা জেনেছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা জানানোর এই আয়োজনের কথা জানাচ্ছেন মেহেদি হাসান নাইম। যাদের জন্য আয়োজন পদ্মপাতার জলের পুরো দল, পরিচালক তন্ময় তানসিন সহ ছবিকে নায়িকা বিদ্যা সিনহা সাহাবি। পদ্মপাতার জল চলচ্চিত্রের নির্মাতা দলের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন বিকাশ চন্দ্র ভৌমিক। কথা বলেন চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে ওঠা নিয়ে। ইউনিভার্সিটির সঙ্গে আমাদের ইউল্যাবকে বেছে নিয়েছে তাদের প্রি রিলিজ প্রমোশনাল অ্যাক্টিভিটি। এরপর তন্ময় তানসেন তার টিমের সবার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন, জানান নিজের অভিজ্ঞতার কথা। তখন টেলিভিশন বানানোর যে কষ্ট, টেলিভিশন বানানোর যে প্রেশার, সেগুলো থাকবে না। যখন সিনেমা বানাবো অনেক আরাম করে বানাবো। ফিউশন ধর্মী এ চলচ্চিত্রের গল্প লিখেছেন শিবলি নোমান। তিনি ছবির গল্প নিয়ে কথা বলেন, শোনান ছবি বানানোর গল্প। ছোটবেলায় সেই স্বপ্নটা এখন পূরণ করার সময় এসেছে। এরপর মঞ্চে আসেন চলচ্চিত্র নায়ক ইমন, নায়িকা বিদ্যা সিনহা মিম। প্রথমবারের মতো জুটি বাঁধা ইমন এবং মিমের ছবি নিয়ে শোনান তাদের আশার কথা। আমার অভিনয় জীবনের সবচেয়ে ফাইনেস্ট এবং সবচেয়ে বেস্ট কাজটা হয়েছে পদ্মপাতার জল ছবিটি। এরপর কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন তারা। ট্রাইপড প্রোডাকশন হাউসের চলচ্চিত্র পদ্মপাতার জলের অভিজ্ঞতা শিক্ষার্থীদের চলচ্চিত্রে কাজ করার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন আয়োজকরা। আর যারা হলে ছবি দেখেন না কিংবা দেখা বন্ধ করে দিয়েছেন, আমরা আসলে তাদের সাথে কমিউনিকেট করাটা খুব জরুরি মনে করছি এই সময়টায়। আমরা যদি আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের ইউনিভার্সিটিতে যে সবাইকে নিয়ে যদি আমরা একসাথে হলমুখী করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা। এবং সেই চেষ্টায় আমরা অলরেডি বেশ কিছু ইউনিভার্সিটি গিয়েছি, আজকে ইউল্যাবে এসেছি। সব কিছু মিলে ছবির গান, লোকেশন সব কিছু খুব ভালো। আশা করি দর্শক অনেক মজা পাবে ছবিটা দেখে। মেহেদি হাসান নাইম, ইউল্যাব টিভি, ঢাকা।
একটা বিরতি নিচ্ছি, সাথে থাকবেন। University of Liberal Arts Bangladesh. Media Studies and Journalism is the best department where you can explore yourself and experience the digital world of media. ULAB is the leading university for MSJ. You can learn advanced media studies. ULAB makes the best media leaders who can serve their country. For admission, log on to www.ulab.edu.bd. আমন্ত্রণ আরও একবার। আপনারা দেখছেন ইউল্যাব টিভি। পয়লা বৈশাখে রাজধানীতে নারীর উপর যৌন সন্ত্রাস ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউল্যাব সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউল্যাবের সামনে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। পহেলা বৈশাখে রাজধানীর টিএসসি এলাকায় নারীদের ওপর যৌন নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন মহলের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদ এবং শিক্ষা জানানোর জন্য ইউল্যাবের সামনে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ক্লাবের প্রধানদের এই আয়োজনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিবাদ কর্মসূচিতে আসেন ছাত্রনেতা লিটন নন্দী সহ পহেলা বৈশাখের ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদকারীরাও। আমরা এই আওয়াজটা একটি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে চাই, শুধু প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটি নয়। আমরা চাইব সেই দূর প্রত্যন্ত অঞ্চলের গ্রামের একজন স্কুল শিক্ষার্থীও এটার প্রতিবাদে নেমে আসবেন। মানববন্ধনের অন্যতম আয়োজক ক্যাম্পাস পত্রিকা ইউল্যাবিয়ানের সম্পাদক এবং ইউল্যাব ফিল্ম ক্লাবের সভাপতি জিয়াদ আরিফ কথা বলেন আয়োজনের উদ্দেশ্য নিয়ে। আমরা আশা রাখবো যে যারা যে চেতনা নিয়ে বা যে আশাবোধ নিয়ে এখানে এসেছিলেন তারা প্রত্যেকে তাদের নিজস্ব স্থান থেকে তাদের নারীদের প্রতি যে সহিষ্ণুতা এটা রোধে নিজেদের অবস্থান গড়ে তুলবেন এবং আন্দোলন শুরু করবেন। নারীদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন শিক্ষার্থীরা। সোচ্চার হয় বিভিন্ন ঘটনায়, প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন হয় না এটা আগে দেখা যেত, বাট এখন আসলে সবাই সোচ্চার। নারীদের ওপর যেন এ ধরনের নির্যাতনের ঘটনা আর না ঘটে সেজন্য শিক্ষার্থীরা সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। দেশের যে কোনো ক্রান্তিকালে দেখা যাচ্ছে যে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এক ধরনের অংশগ্রহণ কিন্তু থাকছে। আলভি হোসেন, ইউল্যাব টিভি, ঢাকা। ইউল্যাব শিক্ষার্থীদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের অভিজ্ঞতা বিনিময়ের নিয়মিত আয়োজন শেয়ারিং এক্সপিরিয়েন্স। সফল কোনো প্রাক্তন ইউল্যাবিয়ানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক এই আলোচনা পর্ব শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার নতুন পথে দিশা দেয়। এবারে অতিথি ছিলেন ঈশিতা শারমিন রায়হান। আরও জানাচ্ছেন মোস্তাকিম বিল্লাহ সাদ। ইউল্যাবিয়ান এক্সপিরিয়েন্স শেয়ারিং টকে ইউল্যাবের শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা নিতে পারেন, আর সেই দিক নির্দেশনা দেন ইউল্যাবেরই প্রাক্তন কোনো শিক্ষার্থী। ইউল্যাবের ক্যাম্পাস বিতে এবারের আয়োজনের অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ঈশিতা শারমিন রায়হান। উপস্থিত ছিলেন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আসিউজ্জামান। মতবিনিময়ে ঈশিতা শারমিন বিদেশে উচ্চশিক্ষা নিয়ে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। আমি বাইরে যেহেতু অ্যাপ্লাই করেছি, আমি যেটা দেখলাম যে সুইডেনের কথা আমি বলবো যে সুইডেনে ক্রেডিটটা ম্যাটার করে রাদার দেন মাইনর মেজরের ছাড়া। ইউল্যাবে এই ধরনের আয়োজনে সন্তুষ্ট বিভাগের শিক্ষকরাও। তারা বিদেশে যেতে চায়, তারা হয়তো কিভাবে যেতে হবে এটা হয়তো জানে না, হ্যাঁ, কিন্তু এই অনুষ্ঠানগুলোতে তারা অ্যাটেন্ড করলে তারা জানতে পারবে এবং তারা নিজেরাও চেষ্টা করতে পারবে যে কিভাবে হায়ার স্টাডিজের জন্য এখানে গ্র্যাজুয়েশন করার পরে কিভাবে ওখানে যেতে পারি। ইউল্যাবের প্রাক্তন এই শিক্ষার্থীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় নিজেদের ভবিষ্যতের পথে আলো হয়ে থাকবে বলে মনে করেন শিক্ষার্থীরা। উনি যে অভিজ্ঞতাটা শেয়ার করেছে, তো আমার মনে হয় যে ভবিষ্যতে এটার আলোকে আমরাও হেল্প পাবো, অনেক কিছুই শিখতে পারবো আমরা। মুস্তাকিম বিল্লাহ সাদ, ইউল্যাব টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ। Integration program of Fall 2050. We are much more vocal. He said that it's very important that
budgets and we all pretty much know. আয়ের দেশে মধ্য আয়ের দেশে নিম্নবিত্ত গেছে ভেসে 52 আর 69-এর ছাত্র জনতা ডরায় নাই বজ্র মুষ্টি হাতে বল ছাত্র জনতা ভাই ভাই প্রতিবাদ প্রতিরোধে ভালোবাসার ঐক্য চাই হাতে হাত রেখে বলো পাবলিক প্রাইভেট ভাই ভাই বিশ্ব বাজারে তেলের দাম কমতে থাকে সাই সাই এই মরার দেশে গ্যাস বিদ্যুতের দাম বাড়াইলো কি লাই মিনিস্টারে বাজেরও জ্বরে ভ্যাট দেওয়ানের বালাই নাই শিক্ষা খাতে উন্নয়নে বলে মোগো টাকা নাই কুইক রেন্টালে চালাইতে কোটিপতি পায় ভর্তুকি এডুকেশনের ভ্যাট বসাইয়া অজু হাত দেয় কত কি ৫৪,০০০ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট জায়গা জমি বেচা আমার বাপের পকেট ফাট ফাট খাল বিল দখল করে মার্কেট বানায় গুন্ডা লোক তুমি আমি তো সবাই জানি এই গুন্ডা গুলা কাদের লোক বৃষ্টি হইলে আমার ঢাকায় পানি নামার জায়গা নাই জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার হিসাব চাই পাট লুটপাট দারুণ অফার লুটপাট মধ্য আয়ের দেশে আমার বাপের পকেট ফাট ফাট লুটপাট লুটপাট দারুণ অফার লুটপাট মধ্য আয়ের দেশে আমার বাপের পকেট ফাট ফাট শিক্ষা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শিক্ষা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই No VAT on education ট্যাক্স ফাঁকি দিবেন নাই সংস্থান সবাই তুলে তুলে বলো হিরোকে রাজা ভগবান কোটিপতি মানে ট্যাক্স ফাঁকি দিবেন নাই সংস্থান সবাই তুলে তুলে বলো হিরোকে রাজা ভগবান আরে নিজের দেশে গ্যাস তোলে বিদেশি কোম্পানি দেশি ইঞ্জিনিয়ার বলে এই প্রযুক্তি আমি জানি দেশের গ্যাস বেশি দামে কিনতে কারো লজ্জা নাই শিক্ষায় ভ্যাট দিমু না কইলে বলে মোগো বাজেট নাই লুটপাট লুটপাট দারুণ অফার লুটপাট মধ্য আয়ের দেশে আমার বাপের পকেট ফাট ফাট ট্যাক্স ফাঁকি করিবেন নাই সংস্থান সবাই দুলে দুলে বলো হিরোকে রাজা ভগবান কোটিপতি মানে ট্যাক্স ফাঁকি করিবেন নাই সংস্থান সবাই দুলে দুলে বলো হিরোকে রাজা ভগবান Integration program of Fall 2050. We are much more vocal. He said that it's very important that budgets and we all pretty much know. আপনার কাছে দেশপ্রেম কি মনে আছে বেরো না মনে করেন কাজের দান্দা হয় ভুলে গেছি দেশপ্রেম রিকশা চালানোর কাজ জি দেশপ্রেম 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 মানে আমরা কাজ করে ভাত খাই দেশপ্রেম ভালো নো আইডিয়া দেশপ্রেম হচ্ছে নিজের দেশের জন্য একটা ফিলিং সম্পদ রক্ষা করা দেশ আমাকে কি দিল সেটা চিন্তা না করে আমি কতটুকু দিতে পারছি দেশের জন্য কোনো কাজ করা দেশপ্রেম মানে আমার কাছে একটা জিনিসই মনে হয় যে আমার কোনো ভাইকে আমার সংখ্যালঘু বলতে হবে না প্রকৃত মানবপ্রেমই দেশপ্রেম আমাদের দেশের মানুষের দেশপ্রেম আছে কিনা এই প্রশ্নটি যদি সামনে আসে তাহলে ভালো একটা কাজ চাই
ভালো পরিবেশ চাই বাংলাদেশ। আমরা কাজ করে ঠিক মতন পরিশ্রম করে পরিশ্রমের শ্রম পাই না। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, সেটা ডাল ভাত খাইয়া। আইন হলো সবার জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে গরিবের জন্য কোনো আইনই নেই, আইন হলো শুধু বড় লোকের জন্য। এদেশে আদিবাসীদের অধিকার সর্বদাই খর্ব করা হয়েছে। এখানে মেয়েদের সিকিউরিটি খুব কম, দুর্নীতি, যানজট, দেশের দুর্নীতি হলো বড় অভিযোগ, ট্রাফিক জ্যাম। আমাদের দেশের দুর্নীতিটা খুব ভয়াবহ মাত্রা ধারণ করছে। সরকারে যারা রয়েছে এদের দেশপ্রেম রয়েছে কিনা এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন উত্থাপন করার সেখানে সুযোগ তৈরি হয়। যারা নিয়ে রাজনীতি করে এরা যদি নীতি নষ্ট করে নেয় তাহলে আর দেশ ভালো হবে। যে এদিকের এখনকার পরিস্থিতি সেই হিসাব নিয়ে দেশপ্রেম ছাইরা দিতে হইব। দিনের দিন দেশ রসার তলে যাইতেছে। ওই যে চেয়ার কে কেমবে লাভ হইব, এই লাভবান হইব, তারা তো জনগণে কি ক্ষয়ক্ষতি হইতেছে এটা চিন্তা করতেছে না। যে যেভাবে পারে জাস্ট অর্থ লুটপাটের জিনিস, বাট এখানে মানে গণতান্ত্রিক হওয়ার পর এটা গণতান্ত্রিক না। আমরা সবাই এমনভাবে ব্যাপারটা দেখতেছি যেন আমরা একটা নিরপেক্ষ জাতি, আমরা আরেকটা জাতি নিয়ে আলোচনা করি। দেশটা বদলে যাবে এই আশায় বসে থাকার চেয়ে আমি বদলাবো, আমরা বদলাবো, এটা চিন্তা করাটাই মনে হয় ভালো। সবাই বলে দেশের কিছু হবে না, আমি এটা বিশ্বাস করি না। অবশ্যই হ্যাঁ হবে, হবে, আমরাই করব। সবাই মনে করে আমাদের দেশ অনেক ছোট একটা দেশ, অনেক পিছিয়ে পড়া দেশ, কিন্তু আসলে সেটা না। যদি আমি আমার নিজেকে শুধরাতে পারি দেন আমি দেশকে শুধরাতে পারবো। দেশকে তো আমার কাছে করা, আমরা তো সৌন্দর্য করতে পারি। বাংলাদেশের মানুষ যাতে খাঁটি মানুষে রূপান্তরিত হয়। মানুষকে ভালোবাসার যদি না যায় তাহলে দেশকেও ভালোবাসা যাবে না। ইসলামের দৃষ্টিতে দেশ না হলো ইমানের অঙ্গ। যার যার ধর্ম তার তার, দেশ আমাদের সবার। দেশটা আসলে মানুষেরই তৈরি, তো যদি আমরা মানুষরা ভালো হতে পারি দেশ অবশ্যই এগিয়ে যাবে। মানুষ বাঁচে দেশে, দেশ বাঁচে ভালোবাসায়। মানুষ বাঁচে দেশে, দেশ বাঁচে ভালোবাসায়। মানুষ বাঁচে দেশে, দেশ বাঁচে ভালোবাসায়। Integration program of Fall 2050. You're much more vocal. He said that it's very important that budgets and we all pretty much know. কখনো ক্যান্টিনে, কখনো বা ক্যাম্পাসে, কখনো বা ক্লাসের ফাঁকে, কখনো ইউল্যাব স্টেজে খুঁজে বেড়াই তোমায় সবার সেরা ক্যাম্পাস ইউল্যাব টিভির নিয়মিত আয়োজন ক্যাম্পাস ট্যালেন্টের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাফিসা। আমাদের সাথে আজকে আছে ইউল্যাবের গানের পাখি, সবার পরিচিত সুমিত্র নাথ। অনেক আড্ডা হবে, কথা হবে সুমিত্রর সাথে, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। কেমন আছেন? অনেক ভালো আছি। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রামে আসতে পেরে? ভালো লাগছে। ওকে, এক্সাইটমেন্ট, নার্ভাসনেস কিছু কাজ করছে কি? এক্সাইটমেন্ট আসলে মানে এমন একটা প্রোগ্রামে আসবো, ক্যাম্পাস ট্যালেন্ট। আমি তো খুব সাধারণ একজন লোক, আগে ক্যাম্পাস ট্যালেন্টে ডাকা হয়েছে, এটা একটু এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে। ওকে, নো প্রবলেম। ট্যালেন্ট বলেই হয়তো বা আজকে আমরা আপনাকে পেয়েছি। সেক্ষেত্রে গানের যেহেতু কথা, গান দিয়ে শুরু করি। গানের শুরুটা কবে থেকে? গানের শুরু অনেক আগ থেকেই, সেই ছোটোবেলা থেকেই। কখন থেকে আসলে মানে গানকে এমনভাবে এত মানে ভালোবেসে ফেলেছি সেটা আসলে বুঝতে পারিনি। সেই ছোটোবেলা থেকেই গান শুনি, একদম প্রাইমারি স্কুলের মানে যখন বয়স 9-10 তখন থেকেই আমি খুব বেশি গান শুনতাম। তখন তো মানে মামার বাড়িতে ছিলাম, টিভি ছিল না তখন ছিল রেডিও আর টেপ ছিল, ক্যাসেট চালিয়ে তখন গান শুনতাম। কার গান বেশি শোনা হতো সে সময়টায়? বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত শুনতাম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ওনার গান খুব ভালো লাগতো, শুনতাম।
ইন্সপিরেশন কারা আছেন ওই পেছনের গল্পটা শুনি, ফ্যামিলির কে কে বা অন্য কেউ? মামার বাড়িতেই ছিলাম, মামা গান করতেন, গান শিখতেন, গান করতেন। যখন প্র্যাকটিস করতেন তখন আমি পাশে বসে থাকতাম, দেখতাম, শুনতাম। তো ওখান থেকে আসলে মানে গানের প্রতি একটু একটু আগ্রহ জন্মায়। তো মামার পাশে বসেই মামা গাইতো, শুনতাম, মাঝে মধ্যে মামাও বলতো গাও, গাইতাম। আস্তে আস্তে এইভাবেই মানে গানের প্রতি আগ্রহটা জন্মায়। যেহেতু শুনলাম আমরা আপনি মামার বাড়িতে ছিলেন, তখন থেকে কি কোনো ইনস্ট্রুমেন্টের সংস্পর্শে আসা হয়েছে, ছোটখাটো যে কোনো কিছু? ইনস্ট্রুমেন্ট মামা বাজাতো হারমোনিয়াম আর তবলা। ওকে। তো যখন রেওয়াজ করতেন তখন তো আমি তো তবলা বাজাতে পারতাম না, তো মামা হারমোনিয়াম বাজাতেন, আমি ওর সাথে সাথে রেওয়াজ করতাম। আর যখন আমি হারমোনিয়াম কিন্তু আমি তখন বাজাতাম যখন ক্লাস 4-এ পড়ি, তখন হারমোনিয়ামে হাতে খড়িটাই ওখান থেকে, তো হারমোনিয়াম বাজাই আর মামা পাশে বসে বসে তবলা বাজাতেন। আচ্ছা, কখনো কি এরকম কোনো বাধা পেয়েছেন? মামা যেহেতু ছিলেন সাথে, মামা গান করতেন, বাবা মার কাছ থেকে কোনো বাধা যে কেন এটা ট্রাই করছো, পড়ার সময় হয়তো বা পড়াকে টাইম না দিয়ে গানকে টাইম দেওয়া হচ্ছে, এরকম কিছু? মা কিছু বলতেন না, মা আমাকে সব কাজেই সহযোগিতা করতেন, যা করতে চাইতাম তাতেই সহযোগিতা করতো। অনেক অনুপ্রেরণা ছিল আমার মা। তো বাবা আবার মানে গানটা একটু উনি হয়তো পছন্দ করতেন, সেটা আমি জানি না, মানে কিন্তু বাবা চাইতেন না যে আমি গান করি একদম, মানে এইভাবে গান শিখি, ওইভাবে আগ্রহ কখনো দেখান নাই। তো আমিও যখন মানে বাবা এমনিতেই একটু রাগী টাইপের, রাগী ছিল, আর বাবার সাথে খুব একটা ওইভাবে মেশা হতো না ছোটবেলা থেকেই। বাবা দেশের বাইরে থাকতেন, এখনো আছেন, তো অনেকদিন পর পর আসেন, তো দূরত্বটা একটু বেশি বলে হয়তো বা অ্যাটাচমেন্টটা কম। আচ্ছা, আরেকটা কথা আসি, মানে গানের হাতে খড়িটা মামার কাছ থেকে শুনলাম, বাট কোথাও শেখা হয়েছে কোনো টিচারের কাছে? ইনস্টিটিউশনালি আমি আমার কলেজ শেষ করা পর্যন্ত আমি কোথাও শিখতে পারিনি, সুযোগ হয়নি, বা পরিবার থেকে ওইভাবে সাপোর্ট পাইনি ওইভাবে। মানে শুরুটা আসলে মানে কোনো একজন শিক্ষকের কাছে শুরু হয়েছিল আমার ইউল্যাবে আসার পর। ওকে, ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু? ইউনিভার্সিটি লাইফ থেকে শিখছি পণ্ডিত মিন্টু কৃষ্ণ পাল স্যারের কাছে। আমাদের ইউল্যাবেই স্যার ক্লাস নেন, তারপর মাঝে মধ্যে স্যারের বাসায় প্র্যাকটিস করতে যাই। তাছাড়া এখন আছি ছায়ানটে, ছায়ানটে রবীন্দ্রসঙ্গীতে প্রথমবার। তার মানে কি ধরনের গান বেশি করছেন? আপনার পছন্দের জায়গা কোনটা, রবীন্দ্রসঙ্গীত না অন্য কোনো গানও করছেন? শুরুতেই যখন ছোটবেলা থেকেই তো রবীন্দ্রসঙ্গীতটা একটু বেশি শুনতাম, ওইটা একটু বেশি ভালো লাগে। পাশাপাশি আধুনিক, এখন তো ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল সব গানই শুনি। মোটামুটি যখন যেই গানটা ভালো লাগে তখনই সেটা শুনি। আচ্ছা, শুনে শুনেই বেশি শেখার চেষ্টা করি। ওকে, সো পছন্দের এরকম নেই, যখন যেটা গানে ভালো লাগছে সেটা হয়তো বা প্র্যাকটিস করছেন। মেলোডিয়াস গান মেবি বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আরো কথা হবে, আড্ডা হবে, এই মুহূর্তে তো ব্রেকে যাচ্ছি। দর্শক, এখন ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আরো কথা হবে, আড্ডা হবে সুমিত্রার সাথে, সাথে থাকবেন সে পর্যন্ত। ব্রেকের পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আর আজকে অতিথি হিসেবে আছে সুমিত্র নাথ। সরাসরি ফিরে যাচ্ছি সুমিত্রর কাছে। ব্রেকের আগে জানা হয়েছিল আপনার গানের জগৎটা সম্পর্কে, ছোট ধারণা ছিল, এখন একটু বড় পরিসরে যাই। গানটা কোথায় কোথায় করা হয়েছে এখন পর্যন্ত? গান করা হয়েছে বলতে গানের শুরুটা হয়েছিল আমার স্কুল লাইফে, যখন একটা মজার ঘটনা বলি। পড়াশোনায় একটু ফাঁকি দিতাম বেশি, তো একদিন ক্লাসে পড়া শিখে যাই নাই। স্যার যখন জিজ্ঞেস করলো যে আজকের পড়া বল, তখন স্যারকে বললাম যে আজকে তো স্যার পড়া শিখিনি। স্যার তো ক্লাসে ব্যাট নিয়ে আসতেন, মার খাওয়ার জন্য রেডি। তখন একটা ফ্রেন্ড পাশে থেকে বলল যে স্যার ও কিন্তু গান গায়। স্যার বলল আচ্ছা গান গায়, তাহলে আমাকে বলল যে একটা গান গেয়ে দে, তাহলে আজকে মারবো না। তো ক্লাসে গান শুরু করলাম। সবার সামনে ওইটাই কি প্রথম গান গাওয়া? হ্যাঁ, সবার সামনে ওইটাই প্রথম গান গাওয়া। ওকে, ওখান থেকেই শুরু। পরে যখন হাই স্কুলে যখন উঠি, সেমভাবেই গান করতাম, এমনিতে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতাম, গান করতাম, আলাদা ছিল এটা। স্টেজে উঠে গান করি কলেজে। ওকে, কলেজ লাইফে যখন
একটা প্রোগ্রাম হচ্ছিল 16ই ডিসেম্বরের, তো ওখানে সবাই অ্যাটেন্ড করতেছে, আমি করিনি। তো আমার এক ফ্রেন্ড কি করলো, ওখানে ওই গানের লিস্টে আমার নাম লিখে দিল। ওকে, পরে স্যার এসে ক্লাসে আমার নাম বলল। আপনি জানতেন আপনার নাম আমি দেওয়া জানতাম হচ্ছে? না। আচ্ছা, ক্লাসে এসে স্যার যখন বললো আমি তো অবাক। স্যার ডাকলো, গেলাম, গান শুনলো। মানে এরপর থেকে ওই 16 ডিসেম্বরের প্রোগ্রামটা তো করলামই, এরপর থেকে কলেজে যতগুলো প্রোগ্রাম হতো সবগুলোতেই অ্যাটেন্ড করতাম। ওকে, কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করা হয়েছে? কম্পিটিশন বলতে কম্পিটিশন ইউল্যাবেই এসে যখন আমি সংস্কৃতি সংসদে জয়েন করলাম, তার একটা সেমিস্টার পরেই ন্যাশনাল অ্যানথেম কম্পিটিশন হয় 26শে মার্চে। তো ওখানে কম্পিটিশনে অ্যাটেন্ড করি, প্রথম 5 জনের মধ্যে প্রথমেই আসলাম। ওকে, তারপর যখন ফাইনাল কম্পিটিশনটা হয় তখন ওখানে যৌথভাবে ফার্স্ট হই। ওয়াও, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, আপনি এখন গান নিয়ে কি কি কাজ করছেন? গান নিয়ে কাজ করছি, গান নিয়ে কাজ করার মানে এখন পর্যন্ত ওইভাবে ইচ্ছা নাই। ওকে, মানে আমি এখনো শেখার মধ্যেই আছি, কয়েকটা জায়গায় শিখছি। তো কোথায় কোথায় শিখছেন? শিখছি, প্রথম শেখাটাই তো শুরু মানে ইনস্টিটিউশনালি শুরু হচ্ছে আমার ইউল্যাবেই। ওকে, সংস্কৃতি সংসদের ওখানে আমাদের একজন স্যার শেখান, ডক্টর মিন্টু কৃষ্ণ পাল স্যার শেখান। স্যারের কাছে শিখছি গত 2 বছর। কখনো কখনো স্যারের বাসায় গিয়েও প্র্যাকটিস করা হয়। ওকে, আর শিখছি ছায়ানটে, এখন রবীন্দ্রসঙ্গীতে প্রথম বর্ষে আছি, ওখানে শিখছি। গান নিয়ে ফিউচার প্ল্যানিং কি করতে চান? গান নিয়েই সব চিন্তা ভাবনা, মানে গান নিয়েই জীবন কাটাবো এমন একটা চিন্তা ভাবনা। যখন যেখানে সুযোগ হয় সেখানেই গান করব। আচ্ছা, তো এই পর্যন্ত আসার পেছনে কার সাফল্য সব থেকে, বা এই সাফল্যের পেছনে কার ইন্সপিরেশনটা বেশি কাজ করেছে বলে মনে করেন? সবচেয়ে বেশি আমার মা। ওকে, মা সব সময় আমার মানে সবগুলো কাজে মা আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। ফ্রেন্ডরা তো ইন্সপায়ার করে অবশ্যই ক্যাম্পাসে, গানের অনুরোধ হয়তো বা আসে ক্যাম্পাসে যখন থাকেন, করা হয়তো সবার রিকোয়েস্ট রাখা হয়। হ্যাঁ, সব সময় চেষ্টা করি যে মানে যখন কেউ অনুরোধ করেন তখন গান রাখার চেষ্টা করেন। ওকে দর্শক, তাহলে আমাদেরও একটা অনুরোধ, এখন আমরা সুমিত্রর কাছ থেকে একটা গান শুনবো। আশা করছি এটা আপনাদেরও একটা চাওয়া, দুলান গান যদি আমাদের জন্য একটু করেন। আচ্ছা, যেহেতু রবীন্দ্রসঙ্গীত শিখছি, সেহেতু একটা রবীন্দ্রসঙ্গীতের সবারই পরিচিত একটা গান, শিওর, যদি তোর ডাক শুনে কেউ না আসে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফেরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই বুক ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। অসংখ্য ধন্যবাদ। আরো আড্ডা দিতে ইচ্ছে করছে, বাট হাতে একদমই টাইম নেই। আরেকদিন হয়তো বা আপনাকে আবার ক্যাম্পাস ট্যালেন্টে নিয়ে আসতে পারবো। দর্শক, আশা রাখছি ভালো লেগেছে আজকের আমাদের পর্ব। সুমিত্রর সাথে হয়তো বা আবারও কোনোদিন কথা হবে, আর নতুন পর্বের জন্য ওয়েট করবেন আশা রাখছি। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ। Integration program of fall 2050. We are much more vocal. He said that it's very important that budgets and we all pretty much know. Come up to meet you, tell you I'm sorry.
গেছিলি, এতগুলো কাজ বাকি, কাপড়গুলো কে ধুবে? কি করলি? আবার তুই থামছিস? আবার থামছিস? হ্যাঁ, মর তুই। এটা আমাদের সমাজে টুনিদের নিত্যদিনের প্রাপ্য। আচ্ছা, যদি এমন হতো কোনো এক জাদুর ঘড়ি বলতে দিত টুনির অতীত। কি হলো টুনি? আবার থেকে বলছো কাজ করতে গেলে একটু ভাঙবে মা, তুমি যাও ওদিকে টেবিলটা পরিষ্কার করো। কিন্তু বাস্তব জীবনে টুনিদের থাকে না কোনো জাদুর ঘড়ি, শুধু থাকে আপনার আমার বিবেক। নিজের বিবেক সচেতন করুন, গৃহকর্মী নির্যাতন বন্ধ করুন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য। Integration program of Fall 2050. We are much more vocal. He said that it's very important that budgets and we all pretty much know. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলিফ ইসলাম মুকুট। আমি ইউল্যাবে পড়াশোনা করতেছি 8th সেমিস্টারে। আমি ইউল্যাব টিভিতে আছি। এখন আমাদের ইউল্যাবের নতুন এক্সিকিউটিভ প্রডিউসার আসছে, নাম হলো এহসান কবির স্যার। ওই স্যার নতুন একটা আইডিয়া দিল, এক্সপ্রেস ইউর সেলফ, ওই প্রোগ্রামটার নাম। ওই প্রোগ্রামে আমি একটা নতুন টপিক না আসলে পুরানো টপিক, অ্যান্টি স্মোকিং। আমার ওই টপিকটা ভালো লাগছে, ওটা নিয়ে আমরা কাজ করা শুরু করলাম। আমার আরও টিম মেম্বার ছিল 2 জন, শাকিল, মনন। তো ওই টপিকটা নিয়ে কাজ করছি। ওই টপিকটা নিয়ে কাজ করার মেইন কারণ হলো পথে ঘাটে মানুষ সিগারেট তো খায়, আপনি খান, অনেকে খায়, আশেপাশে এই জিনিসটা দেখি। তো আমাদের কাছ থেকে নেক্সট জেনারেশনও হয়তো এই জিনিসটা পিক করে। তো চিন্তা করলাম এই জিনিসটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখানো যায় নাকি। তো আমার এই প্রজেক্টটাতে, মানে আমাদের এই প্রজেক্টটাতে যে এডিটর ছিল, এডিটরের নাম ছিল শাকিল। হ্যাঁ, আমি ইমতিয়াজ আহমেদ শাকিল, ইউল্যাবে আছি 8th সেমিস্টার। ইউল্যাব টিভিতে আছি ভিডিও এডিটর হিসেবে। যে মুকুট আমার ফ্রেন্ড, এক সেমিস্টারে পড়ি আমরা। ও আমাকে ফার্স্টে আইডিয়াটা দিল, হ্যাঁ আমি এরকম একটা পড়তেছি, আমি হ্যাঁ কর, আমি এটার সাথে এডিট থাকবো, আমি এডিটিংয়ে থাকবো। সো কাজ আমরা সবাই কাজ সম্পন্ন করেছি। এখন আসলে বিষয়টা অনেক, আসলে এটা সেন্সিটিভ বিষয় আর কি। সো আমরা দেখি অনেক সময় একজনের দ্বারা একজন প্রভাবিত হয়, এরকম হয়। আমি খাচ্ছি, এখন আমার দেখা দেখি আমার ফ্রেন্ড ফ্যামিলি কেউ না কেউ প্রভাবিত হইতে পারে, এরকম। সো এই চিন্তা করি আমরা আসলে এই কাজটা করা এবং এডিটটা সম্পন্ন করা। সো আমাদের এই প্রোডাকশনের প্রি প্ল্যান পুরোটাই করছে মননের সাথে কথা বলেন। হ্যালো, আমার নাম মনন মুন্তাকা, আমি এমএসজিতে পড়ছি 8th সেমিস্টারে। আমাদের অনেক এহসান স্যার তখন ফার্স্ট জয়েন করে মাত্র ইউল্যাব টিভিতে ইপি হিসাবে। তো উনি আমাদের অনেক একটা ওয়ার্কশপ করালেন, তারপরে অনেকগুলো টপিক দিলেন। তো আমরা সবাই মিলে চুজ করলাম যে অ্যান্টি স্মোকিং নিয়ে আমরা কাজ করব। তারপর আমাদের ব্রেন স্টর্মিং শুরু হলো, তারপরে কি ভাবা যায়, অনেক কিছু চিন্তা ভাবনা করে। তো আমি একদিন বললাম মুকুট যে কিছু মাথায় আসতেছে না। তো আমি বলি, দেখ এরকম ছোট ভাই আর এক যে বড় ভাই থেকে, বড় ভাই স্মোক করে, ওর দেখে ছোট ভাই কিভাবে প্রভাবিত হতে পারে বা ওর উপরে কীভাবে এফেক্টটা পড়ে, এটা নিয়ে এটা বলি। তারপরে কিন্তু ও বাকিটা আগে নিয়ে যায়, কাহিনী কি হয়। এটা ছিল মেইনলি, এটা আসলে মেইনলি ডিফারেন্স ছিল যে
মানে নরমালি তো সবাই স্মোক করে, অ্যান্টি স্মোকিংটাকে দেখেন ওটার হয়তো। হ্যাঁ, আমার কাছের মানুষগুলো যে আমার একটা বদ অভ্যাসের জন্য কিভাবে ওর ক্ষতি হয় আমরা ওটা দেখানোর চেষ্টা করছি। তারপরে প্রপোজাল লেটার টেটার আমি করি, তারপরে সব কিছু মুকুট করে। না, আমি চাপাবাজি করি না, আসলে যে একটা টিম ওয়ার্ক, ওই টিম ওয়ার্কের মধ্যে আমার ওরা দুজন যেভাবে হেল্প করছে, এই হেল্পটা ওরা যদি না করতে তাহলে পারতাম না। আসলে টিম ওয়ার্কটা আসলে খুবই জরুরি, একটা যে কোনো কাজে একটা টিম ওয়ার্কটা খুব জরুরি। আসলে কমিউনিকেশনটা না হলে আসলে মানে কাজটা যেমন স্লোলি হয়ে যায়, স্পিড হয় না এরকম আর কি। এই জন্য টিম ওয়ার্কটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কাজে। আমার ফেভারিট ফিল্ম মেকার নাম সত্যজিৎ রায়, ওনার ফেলুদা স্পেশাল আমার খুব অনেক আগে থেকে ভালো লাগে। এখন আমার যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে আমি চেষ্টা করছি প্রোডাকশনে একটু ডার্ক লাইট আনার। আপনারা দেখলেই বুঝবেন, একটু ডার্ক লাইটে করা, মানে একটু ইনভেস্টিগেটিভ। এটার মধ্যে একটা পার্ট আছে, যে পার্টটাতে হলো বড় ভাইটা আসলে জানে না যে সিগারেটের প্যাকেট থেকে কে সিগারেটটা নেয়, এটা আপনারা দেখলে বুঝবেন। ঠিক ওইখানে একটা সাসপেন্স আনার চেষ্টা করছি, আমি কতটুকু আনতে পারছি জানি না, আপনার জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। এখন শাকিল, আমার প্রিয় ডিরেক্টর তারেক মাসুদ, তার মাটির ময়না, রানওয়ে ছবিগুলো আসলে আমার খুব ভালো লেগেছে। তার গতানুগতিক যে ইন্ডিপেন্ডেন্ট স্টাইল কাজগুলো আসলে ওইগুলো থেকে আমি ইন্সপায়ার হয়েছি আমি এই কাজটা করার। সো দ্যাটস ইট। আমি কি বলবো, আমারটা তো মুকুট চুরি করে ফেলছে। আমার হলো সত্যজিৎ রায় ফেভারিট, ছোটবেলা থেকে ফেলুদা থেকে শুরু। তার ছবি ফেলুদার, আসলে তার বই পড়তাম আমি, বই পড়তে পড়তে তারপর সিনেমা। কিন্তু আমার সবচেয়ে তার ভালো লাগছে হচ্ছে অপুর ট্রিলজি, অপুর প্যাচালি, অপুর সংসার, অপরাজিতা, তিনটাই। আর সত্যজিতের লেখা, ওরা সব কিছুই আমার ভালো লাগে, মানে সত্যজিৎকে আমি অনেক ভালোবাসি। আর তারপরে হচ্ছে বলা যায় ঋত্বিক ঘটকের কথা, পলিটিক্স নিয়ে উনি কাজ করেছেন। ওনার সব ছবি দেখলে আমরা বুঝতে পারবো পলিটিক্যাল ইস্যুগুলো ওনার ছবিতে। তো এই তো। আর আমার ডিরেকশনের প্রতি তেমন ইন্টারেস্ট নাই। আমার ইচ্ছে হচ্ছে সেট ডিজাইনার আর আর্ট ডিরেক্টর যেটাকে বলে, ওই দিকে আমার ইন্টারেস্ট বেশি। আর যদি ভবিষ্যতে পারি, ইচ্ছা আছে স্ক্রিপ্ট রাইটিং আর গল্প লেখার ক্ষেত্রে কাজ করে। এই তো। প্রোডাকশনটা শ্যুট করার সময় একা শ্যুট করতে হয়েছিল আমার, কারণ আমার টিম মেম্বাররা আমার সাথে, যেদিন আমার শ্যুট ছিল ওই দিন আসতে পারে নাই, মনন আসতে পারে নাই, রাতের বেলা ছিল, শ্যুট ছিল দেখে। আর প্রোডাকশনের সময় লাইটের একটু সমস্যা ফেস করতে হইতেছিল, তাই একা শ্যুট করতে হয়েছে, তাই একটু ঝামেলা ফেস করছি। আর প্রোডাকশনের কাজটা হিসেবে রাখছিলাম আমার এক ছোটো ভাইরে, ও আমার সাথে যথেষ্ট হেল্প করছে, ওর জন্য আমি থ্যাংক ইউ জানাই। স্পেশাল থ্যাংক ইউ আমি জানাই দেবো। বাকিটা এডিটিং করে শাকিল কিছু একটা দাঁড়ানোর চেষ্টা করছে, শাকিলের কাছ থেকে শোনা যায়। আসলে এডিটিংয়ে বসতে গিয়ে আমি খুব ঝামেলা পোহাতে হয়েছে আর কি এই কাজটাই, কারণ ফুটেজে এতই কমপ্লিট ছিল যে মানে আমি হিমশিম খেয়ে গেছি আর কি। আর গতানুগতিক যেভাবে কাজ করে গেছি, কিন্তু এটার মধ্যে এসে আর কি একটু ঝামেলা পড়তেছে। আর লাইটিংয়ে একটু লো লাইট ছিল, সো যতটুকু পারছি আর কি চেষ্টা করছি একটু ভালো কিছু দাঁড় করানোর জন্য। আমার মনে হয়েছে যে গ্রুপ মেম্বারদের কোঅর্ডিনেশনের মধ্যে ওইখানে ল্যাকিংস ছিল, কমিউনিকেশন গ্যাপ ছিল। আর আমাদের প্রি প্রোডাকশনে অনেক বসতে হয়, বসাটা হয়নি। প্রি প্রোডাকশনে যদি বসাটা হতো ভালো মতো, আমার মনে হয় যে শাকিল যেটা বললো যে ওর ফুটেজের যে কমতিটা ছিল ওটা হতো না, শুটিংটা আরও ভালো মতো হতো। আর এক্সিকিউশনের ব্যাপারটাও ছিল, তো কোঅর্ডিনেশনটা প্রি প্রোডাকশনটা আমাদের অতটা ভালো হয়নি আমার মনে হয়েছে। আর আমিও থাকতে পারিনি, রাতের বেলা ওর বাসায় ছিল, আমার বাসা অনেক দূর, তো এটা আমার ব্যর্থতা। এই প্রোডাকশনটা করার মেইন উদ্দেশ্য ছিল যে নেক্সট জেনারেশন যেভাবে আমাদের কাছ থেকে ইনফ্লুয়েন্স হতেছে, যে খারাপ জিনিসগুলো পিক করতেছে, সেই জিনিসগুলো যদি আর না করে, সেই চেষ্টাটাই ছিল এই প্রোডাকশনের সাথে কাজ করা। আসলে এডিটিংয়ে আমার কিছু বলার নাই, কারণ এটা বরাবরই খারাপ দিক, কারণ একজনকে প্রভাবিত হয়ে আরেকজন প্রভাবিত হচ্ছে দেখে। সো এটাই আর কি মেনলি আর কি তুলে ধরা হয়েছে আর কি। আমি বলবো যে এন্টি স্মোকিং, মানে এটা তো একটা এন্টি স্মোকিংয়ের সাথে কাজ করতে পারে আমার ভালো লাগছে, কারণ এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস আমরা ক্রিয়েট করতে পারবো, আর আমরা একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারবো। আর আমরা তো অনেক কিছুই করি, কিন্তু আমরা এটা দেখি না আমাদের আশেপাশের মানুষ আমাদের জন্য কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটার মাধ্যমে আমরা এটা তুলে ধরতে পারছি বলে আমার কাছে ভালো লাগছে। এই প্রোডাকশনের সাথে আমি নিজেকে ইনভলভ রাখতে পেরেছি বলে আমার ভালো লাগছে। এই জিনিসটাই ভালো লাগার মধ্যে, আর কিছু তেমন কিছু নয়। প্রোডাকশনে নামার সময় আমাদের যে ধরনের কাঠিন্য ফেস করতে হইতে পারে সেই জিনিসগুলো দেখলাম। প্রোডাকশনে যেহেতু একা শ্যুট করতে গেছিলাম, অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে আমার। সো আমি মনে করি যে এই জিনিসটা আমার ফিউচারে আমার কাজে দিবে। সো
এটাই। সো আমার দিক থেকে মনে হয়েছে আর কি, এই যে আমি যেরকম ফেস করলাম, অনেক শর্ট ফুটেজ ছিল, কমতি ছিল। সো আমি নেক্সট টাইম যদি প্রোডাকশন শুরু হলে আমি বলবো ফুটেজগুলো বেশি বেশি করে আনার জন্য। লাইটের ব্যাপারটা আমি ওকে আমার ডিরেক্টরকে আমি বলবো সে লাইট ব্যাপারটা একটু মাথায় রাখে, এগুলোই নলেন তাহলে আর কি আমার একটু কাজটা করতে একটু সুবিধা হবে আর কি। এই আর আমার ক্ষেত্রে শেখার ব্যাপারে হচ্ছে আমি প্রথম বোধহয় কোনো সফটওয়্যারে কাজ করি স্যারের এই ওয়ার্কশপ করার পরে। স্যার আমরা অনেক ওয়ার্কশপ করি কিন্তু সাথে সাথে এরকম টাস্ক কোনো টিচার এখন পর্যন্ত দেয়নি। তো স্যারকে একটা থ্যাঙ্কস দিতে চাই যে আমাদের ওই অ্যাসাইনমেন্টটা দেওয়ার জন্য আমরা করেছি কাজটা, এবং প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন নিয়ে আমি শুনেছিলাম কিন্তু কাজ করা হয়নি। এটা আমার ফার্স্ট কাজ ছিল। তো প্রথম কাজে তো ভুল বেশি হবে, ভুল বেশি মানে শেখাও বেশি। তো শেখার জায়গা থেকে মানে প্রপোজাল কীভাবে লিখতে হয়, তারপর পিচ কীভাবে দিতে হয়, এগুলি শিখেছি আমি। আশা রাখি যে কাজটা করছে সেই কাজটা দেখবেন, আমাদের কী কী ভুল হয়েছে আমাদের বলবেন। বড় ভাইরা দেখতেছেন, ছোট ভাইরা দেখতেছেন, ফ্রেন্ডসরা দেখতেছেন, কাজ একটা করছি, অনেক ল্যাকিংস আছে, হয়তো ভালো কিছুও আছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে একটু জানাবেন, ব্যাস এতটুকু। কষ্ট করে দেখবেন আর আমাদের জানাবেন কী কী ভুল করছি, তাহলে নেক্সট টাইমে কাজ করলে ভুলগুলি করবো না। থ্যাংক ইউ। Integration program of fall 2015. We are much more vocal. He said that it's very important that budgets and we all pretty much know.
কি তেতো সে কি জীবনের মতো, সত্য কি তেতো সে কি জীবনের মতো, বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত। মিথ্যা কি ভুল নাকি নীল না জল, দেখতে কেমন সে বলো কতটা কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই, তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই। তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই, তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই। কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। সুখ যদি এতে তুমি পাও বাগাত, আমি কেন সাধি তাতে মিছে মিছি বাত। সুখ যদি এতে তুমি পাও বাগাত, আমি কেন সাধি তাতে মিছে মিছি বাত। যার যার মতো করে ভালো থাকা যদি সত্যের মতো করে আঁকি দুই নদী, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো, কানামাছি মিথ্যা কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে